স্যার, ওই যে রিনিউয়েবল এনার্জি, এটা নিয়ে বেশ কথা হয় আমাদের দেশে, কিন্তু আমরা আসলে ঠিক এই খাতে খুব একটা আগাতে পারিনি। এই যে ব্যর্থতাটা, এটাও তো আমাদের জ্বালানির যে কাঠামো বা জ্বালানির যে নিরাপত্তা, সেটা তো নিশ্চিত হচ্ছে না এই খাতে। এই জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি একটা অন্যতম উপাদান বা টুলস হতে পারতো, একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারত। কারণ আমি সম্ভবত আগেই বলেছি যে আমাদের টোটাল জ্বালানির আমাদের যে সক্ষমতা আছে তাতে আগামী 2-3 বছরের মধ্যেই 20% আমরা মোটামুটি রিনিউয়েবল এনার্জি থেকে টোটাল চাহিদা পূরণ করতে পারি, যদি এখনও আমরা একেবারে আদা জল খেয়ে লেগে পড়ি। আর 5-7-8% পর্যন্ত আমরা জ্বালানি সংরক্ষণ উন্নয়ন করে আমরা সেটা চাহিদা কমাতে পারি, বা সাপ্লাই এন্ডে জ্বালানি সরবরাহ সাইডেও আমরা এটা উন্নয়ন করতে পারি। তাতে করে 25-30% পর্যন্ত এনার্জি আমরা গ্রিড ফসিল ফুয়েল বিদ্যুৎ কমিয়ে ফেলতে পারি এবং সেই পরিমাণ ফসিল ফুয়েল আমদানি কমাতে পারি। তা এখন ফসিল ফুয়েল আমদানি যদি কমায় ফেলি, তা যারা এটা থেকে বেনিফিশিয়ারিজ, যেটা আমরা এতক্ষণ ধরে যে হিস্ট্রিক্যালি এবং লজিক্যালি এভিডেন্সিয়াল নানা প্রমাণ দিয়ে যেটা প্রতিষ্ঠিত করলাম, তাহলে তাদের স্বার্থ কি বিপদাপন্ন সংকটে পড়বে না? তারা যদি অলিগার্ক শ্রেণীর মতো ক্ষমতা অর্জন করে বা অলিগার্কে পরিণত হয়ে যেয়ে থাকে, এবং তারা যদি ওই পরিমাণ শক্তি সামর্থ্য যদি অর্জন করে, যা দিয়ে অর্থনৈতিক এবং সরকারের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে, পলিসি প্রভাবিত করে তার অনুকূলে নিয়ে যেতে পারে, তাহলে রিনিউয়েবল এনার্জি বেসড ইলেকট্রিসিটি সাপ্লাই সিস্টেম, এনার্জি সাপ্লাই সিস্টেম থেকে তৈরি করতে পারবেন, জ্বালানি রূপান্তর করে এনার্জি ট্রানজিশনে সেটা ইনশিওর করতে পারবেন। সেটা কি সম্ভব? না। যতদিন পর্যন্ত ফসিল ফুয়েল মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড দরকার পড়বে আমেরিকার, এখন তো আমেরিকা এলএনজির মার্কেট দখল করে নিছে, ততদিন পৃথিবী রিনিউয়েবল এনার্জির মানে বলতে পারেন যত আন্দোলনই করেন সেটাকে প্রমোট করে সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। জার্মানি 100% কার্বন মুক্ত অর্থনীতি নিশ্চিত করতে চায় 2050 সাল পর্যন্ত মধ্যে। সেখানে তারা যে ধরনের রোডম্যাপ করেছে, তাতে করে তারা 2030 সালে যেখানে যাওয়ার ফোরকাস্ট করেছিল তারা তার আগেই পৌঁছে গেছে। আর আমরা 2008 সালে যে রিনিউয়েবল এনার্জি পলিসি তৈরি করেছিলাম, 2021 সালে আমরা 10% উন্নীত হব। সেটা যদি 10% উন্নীত হতাম, তাহলে 2025-26 সালের দিকে আমরা হয়তো 20%-এর কাছাকাছি চলে যেতাম, না হলে 30-এ পৌঁছে তো যেতামই, এতে কোনো সংশয় ছিল না। সেখানে 2021-এ এসে দেখা গেল যে আমরা 1% এনার্জিও তৈরি করতে পারিনি রিনিউয়েবল এনার্জি থেকে। ঘটা করে এখন বলা হচ্ছে 5% আমরা রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি। এই তথ্য সত্যের অপলাপ মাত্র, কারণ আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা মানে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি তা নয়। 30 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বাড়াইছে 30,000 মেগাওয়াট, তার অর্থ এই নয় যে আমরা 30,000 মেগাওয়াটের উৎপাদন ক্ষমতা ব্যবহার করে ওই পরিমাণ এনার্জি তৈরি করতে পারি। যে এনার্জি তৈরি করতে পারি অন অ্যান অ্যাভারেজ 15-16 হাজার মেগাওয়াটের বেশি না। তো 5% বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করার মতো ক্ষমতা যদি বৃদ্ধি করতে পারি, তার অর্থ 5% সোলার থেকে বৈদ্যুতিক এনার্জি তৈরি করি না, কিলোওয়াট আওয়ার তৈরি করে না, এখনও সেটা অলমোস্ট 1%-এর কম বেশি হবে। তো এইরকম একটা অবস্থার মধ্যে যেখানে আছি আমরা, সেখানে আমরা ফেল করেছি, এটা বলতেই হবে। কারণ ফেল করাটা হচ্ছে যে আমরা পরিকল্পিতভাবে রিনিউয়েবল এনার্জি প্রমোট করতে চাই, সেখানে আমরা বিদ্যুতে 63,000 কোটি টাকা বছরে সাবসিডি দিচ্ছি, আর হোয়ারার রিনিউয়েবল এনার্জি উৎপাদন ব্যয় কিনছি আমরা 15 টাকা দরে, যেখানে আমার ল্যাবরেটরিতে আমি প্রমাণ করেছি যে 4 টাকা 16 পয়সায় উৎপাদন করা যায়। ইন্ডিয়া প্রমাণ করেছে যে 3 টাকা অলমোস্ট 66 পয়সায়, পাকিস্তান প্রমাণ করেছে 3 টাকা 80-88 পয়সা। তাহলে এইগুলো তারা ইন্ডিয়া পাকিস্তান
এই এই দামে তাদের বিদ্যুৎ তাদের জনগণকে দিতে পারে, আর আমি 3 টাকা 4 টাকা 16 পয়সায় উৎপাদন করতে পারি, সেই বেনিফিট আমি দিচ্ছি না। কারণ অলিগার্ক শ্রেণীর সুবিধা বহাল রাখার জন্য, অব্যাহত রাখার জন্য রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতার দিয়ে সুরক্ষা দিচ্ছি, আর এই বিদ্যুৎকে বৈষম্য স্বীকার করেছি, এই বিদ্যুৎকে বৈষম্য শিকারে ফেলে দিছি এবং সে এখন অসম বাজার ব্যবস্থার শিকার। এইখানে আমি প্রোটেকশন দেইনি, এখানেই জুলাই আন্দোলন ব্যর্থ।